ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে ওদেরকে ধরা গেছে। রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে আসিফ নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে। গুলশানে চাঁদাবাজি কাণ্ডে গ্রেপ্তার জানে আলম অপু এক ভিডিও বার্তায় জানান, চাঁদাবাজির ঘটনার মূল পরিকল্পনাকারী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিন্তু এখন জানা গেল সেই স্টেটমেন্টটি ছিল জোর করে তৈরি করা। অপুকে নিজের বাসায় ধরে নিয়ে গিয়ে আসিফকে ফাঁসাতেই শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক ভিডিওটি ধারণ করা হয়। মূলত আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ ফিরে পেলেও ইশরাক হোসেন দায়িত্ব পাননি। এই নিয়ে তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেন এবং তার পদত্যাগ দাবি করেন। ওই সময় তাদের দুজনের মধ্যে কথা চালাচালিও চলে, মানে দুজনের শত্রুতা অনেক আগে প্রকাশ্যে এসেছিল। জানা গেছে সেই শত্রুতার প্রতিশোধ নিতেই ইশরাক নোংরা রাজনীতির খেলা খেলতেছে। সাদেক হোসেন খোকার মতো বিএনপির একজন ত্যাগী নেতার ছেলের এমন অধপতন মানতে পারছে না কেউ। আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ইশরাক নেতা হিসাবে কতটা নোংরা দেখেন। জানে আলম অপুকে তার বাসায় নিয়ে জোরপূর্বকভাবে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে বদনাম ছড়ানোর জন্য চাঁদাবাজির সাথে আসিফ মাহমুদ জড়িত এমন স্ক্রিপ্ট লিখে অপুকে দিয়ে পড়ানো হয়েছে। ইশরাক ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, সে ভালো করে নাটকটাও সাজাতে পারে নাই। জানে আলম অপুর বউ এসে সব বলে দিছে। গ্রেফতার হওয়ার আগে ইশরাক অপুকে তার বাসায় তুলে নিয়ে যায়। অনেকে দাবি করেছেন অপু আসিফের নির্দেশে নয়, বরং ইশরাকের নির্দেশেই চাঁদাবাজি করতেন। ইশরাক নিজের অপকর্ম ঢাকা এবং আসিফকে ফাঁসিয়ে দেওয়া দুইটি কাজ একসাথে করতেই অপু অপহরণ করে স্টেটমেন্ট নিয়ে এরপর তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেন। আজহার নামে একজন লিখেছেন, আসিফ মাহমুদকে ফাঁসাতে যে নিজেই ফেসে যাচ্ছে স্বঘোষিত মেয়র ইশরাক। জানে আলম অপুর স্ত্রীর সূত্রমতে অপু গ্রেফতারের পূর্বে ইশরাকের বাসায় ছিল। সেখানে তাকে মারধর নির্যাতন করে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়। ইশরাক তাকে ডেকে নিয়ে গেলে সে অত্যন্ত উৎসাহের সাথে যায় এবং প্রতি মুহূর্তে ছবি তুলে তার ওয়াইফের কাছে পাঠায়। ইশরাক তার বাসার দ্বিতীয় তলা থেকে অপুকে খুব সম্ভবত ভিডিও কল দেয়। ভিডিও স্টেটমেন্ট নেওয়ার পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ইশরাকের এমন অধপতন আর বাবার নাম ডুবানোর বিষয়ে ফেসবুকে লিখেছেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তিনি লিখেছেন, ইশরাক ভাইকে কদিন আগে অনুরোধ করছিলাম যেন বাপের নামটা খারাপ না করে, কিন্তু ভাই তার বাপের নাম খারাপ করে নাই, একদম ঘেটে গু করে ফেলছে। একটা সময় বিএনপি বিরোধীরাও আপনাকে পছন্দ করত জুলাই পূর্ববর্তী সময়ে শক্ত অবস্থানের জন্য, কিন্তু যখন সময় পলিটিক্যাল ফেমের প্রাইমে ওঠার তখন আপনার মাথায় কিসের যেন ভূত চাপল, আপনি মেয়র হবেন। প্রশাসনের মার প্যাচে পড়ে তা হতে পারলেন না, দোষ দিলেন আসিফকে। প্রতিশোধ নিতে ভুয়া নাটক সাজিয়ে শেষে নিজেই ফেসে গেলেন। নেড়া দুইবার বেলতলায় যায় না, কিন্তু ইশরাক যায়। একবার ধরা খেয়ে শিক্ষা হলো না, সেম নাটক আবার সাজালেন। এবারও এক্সপোজ হলেন। লজ্জা শরম বাজারে কিনতে পাওয়া গেলে আপনাকে আমি কিনে দিয়ে আসতাম। ইশরাকের মতো নেতারা ক্ষমতায় গেলে দেশের অবস্থা কতটা ভয়াবহ হবে সেটি কল্পনা করেছেন হৃদয় খান নামে একজন ফেসবুক ব্যবহারকারী। তিনি লিখেছেন, জনতার মেয়র ইশরাক কট, সে যা করেছে তা অবর্ণনীয়। এইটাই জনতার মেয়রের চিত্র। পুরো দেশের পুলিশ বাহিনী চলছে তাদের নির্দেশে। নির্বাচনের আগেই বিএনপি নেতাকর্মীদের যা অবস্থা, আর যদি তারা ক্ষমতায় যেতে পারে তবে কি হবে তা তো বোঝাই যায়। এখন দেখার বিষয় হলো বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান তার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য জনতার মেথর ইশরাক সাহেবকে শাস্তির আওতায় আনেন কিনা। সাধারণ মানুষ এটা দেখতে চায়। সোহেল তাজ কিছু কথা বলেছিলেন যে বাংলাদেশটা হচ্ছে একটা বুফেট টেবিল। যখন যারা ক্ষমতায় থাকবে তখন তারা তাদের ইচ্ছামতো লুটে পুটে খাবে। সবশেষে বলতে চাই, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। এদিকে জানে আলম অপু যে আসিফকে ফাঁসিয়েছিলেন সেটিরও কোনো প্রমাণ মেলেনি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সঙ্গে 2024 সালের 5 আগস্টের পর আর কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে অপর এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ জানান, কাজ শেষ হতে দেরি হলে ভোররাতে রাজধানীর পূর্বাঞ্চলের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান তিনি। তবে বেশি ভোরে নীলা মার্কেট বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিনে যান। গুলশানে চাঁদা আদায়ের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম জড়ানো নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা এখনও যেহেতু তদন্তাধীন আছে, অনুসন্ধান চলছে, তাই মন্তব্য করা উচিত না। তারপরও যেহেতু আমার নাম স্পেসিফিক্যালি সেখানে এসেছে এবং আমার নামটা আসার পর আমি অবাকই হই।
তিনি আরও বলেন, জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। 2022 সালে যখন আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতে সম্ভবত সে ছিল। তখন চিনতাম, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সঙ্গে আমার কখনো কথা বা দেখা হয়নি। আসিফ মাহমুদ বলেন, এ ধরনের একটা অভিযোগ আসার পর আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম। কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম একজন সংবাদ সম্মেলন করেছেন, তার স্ত্রী পরিচয়। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি আসলে কি ঘটনা। তিনি দাবি করেছেন অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। এদিকে সংবাদ সম্মেলন করে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে অপহরণ করে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তিমূলক ভিডিও বানানো হয়েছে। আনিশার দাবি, 31 জুলাই রাত 11:30 থেকে 1 আগস্ট সকাল 7:30 পর্যন্ত জানে আলম অপু নিখোঁজ ছিলেন। রাত 11:30টায় তাকে একটি মোটর সাইকেলে করে রাজধানীর একটি বাসায় নিয়ে যাওয়া হয় এবং জোরপূর্বক ভিডিও করানো হয়। সংবাদ সম্মেলনে আনিশা জানান, গত 8 আগস্ট কারাগারে অপুর সঙ্গে তার দেখা হয়। তখন অপু তাকে বলেন, আমাকে তুলে নিয়ে গিয়ে ভিডিও করা হয়েছে, যে কোনো সময় তা প্রকাশ হতে পারে, কিছু করার থাকলে এখনই করো। বিএনপি নেতা ইশরাকের সংশ্লিষ্টতা সম্পর্কে তিনি বলেন, 31 তারিখ রাত 11:30 থেকে সকাল 7টা পর্যন্ত অপুকে যে বন্দি করে রাখল, সেখানে যে ওর স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তি নিল কারা এবং গোপীবাগে কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকে ধরছে, কয়েকটা ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো ইশরাক ভাইয়ের বাসাতেই। এখানে তো সন্দেহের কিছু নাই, অপুকে নিয়ে ইশরাক ভাই জোর করে এগুলো করাইছে। 35 মিনিটের ওই স্বীকারোক্তিমূলক ভিডিও অপুকে শিখিয়ে দিয়ে কাটছাট করে পেশাদারিত্বের সাথে প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। স্বামীর ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগে নিয়ে তিনি বলেন, অপুকে সকাল 7:30টায় গ্রেফতার করা হয়েছে গোপীবাগ থেকে, আর বেলা 11:30টায় গ্রেফতার দেখানো হয়েছে। এই 4 ঘন্টায় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদের ওপর কোনো সন্ধান দেয় নাই। তারা বেলা 11:30টার পর যখন মিডিয়া জেনেছে, তারপর থেকে রাত 11টা পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরেছে। তারা অপুকে 24 ঘন্টার মধ্যেও কোর্টে ওঠায় নাই। 6 আগস্ট রিমান্ডের পর আদালতে 164 ধারায় জবানবন্দি দেওয়া হলেও সেখানে অপু কোনো ব্যক্তির নাম স্বীকার করেননি বলেও জানান তার স্ত্রী। এ ঘটনাকে সাজানো পরিকল্পনা উল্লেখ করে তার স্ত্রী বলেন, অপু জানত না পরের ঘটনা কি হবে, পরে চাঁদাবাজের ঘটনা ঘটবে কিনা। এটা পুরোটাই একটা প্ল্যান ছিল। সমন্বয়ক বা এনসিপি নেতাদের দাবিয়ে রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পেছনে লেগে আছে, কারণ ওদের ব্যবহার করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে। প্রতিটি দল তাদের বিরুদ্ধে কথাবার্তা লিখে তাদের দাবি রাখতে নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। সে উদ্দেশ্যে অপুকে ফাঁসানো হয়েছে। ওই বাসায় অপুকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় যায় নাই। তিনি আরও বলেন, আমি বলবো অপু পুরোপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। রিমান্ডে 2000 পুলিশ হত্যা মামলায় অপুর নাম ঢোকানোর ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ছবি ভিডিও দিয়েও পুলিশ ব্ল্যাকমেইল করার হুমকি দিয়েছে। অপুকে 4 দিন রিমান্ডে নিয়েছে একটা নাম বের করার জন্য। এভাবে যে কেউ তা স্বীকার করতে রাজি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এভাবে কাউকে নির্যাতন করে মিথ্যা স্টেটমেন্ট নেওয়ার দায়ে ইশরাককে কি আইনের আওতায় আনা উচিত নয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।